আসসালামু আলাইকুম। বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর ১৯তম পর্বে আপনাদেরকে স্বাগতম। উপন্যাসটি পাঠ করছি আমি ফারজানা আহমেদ। বাকেরের চেহারায় আজ বিরাট পরিবর্তন। মাথার চুল কামিয়ে ফেলেছে, চকচক করছে মাথা। বাকের হাসি মুখে বলল, উকুনের যন্ত্রণায় অস্থির হয়ে এই কাণ্ড করেছি। খুব খারাপ লাগছে? মোনা কিছু বলল না। এই জায়গায় ভালো লাগা খারাপ লাগার কোনো ব্যাপার নেই। শোনো মোনা, সুন্দর দেখে একটা ছেলের নাম দাও তো। কেন? ইয়াদ এসেছিল, ওর একটা ছেলে হয়েছে, আমার কাছে নাম চায়। মোনা বিরক্ত হয়ে বলল, প্রথম ছেলে হলে ছেলের বাবা যার সঙ্গে দেখা হয় তার কাছেই নাম চায়। ওটা কোনো ব্যাপার না। আপনার কি ধারণা আপনি নাম দিলেই উনি সেই নাম রাখবেন? বাকের চুপ করে গেল। আজ যাই। এখনই যাবে? থেকে করবোটাকে? তাও তো ঠিক। আচ্ছা মোনা, ওই মেয়েগুলি কেমন আছে? কোন মেয়েগুলি? ওই যে 3টা মেয়ে। কি আশ্চর্য! আমার কি ওদের সঙ্গে যোগাযোগ আছে নাকি যে আমি বলবো কেমন আছে? তাও তো ঠিক। আপনার ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম, উনি চেষ্টা চরিত্র করবেন, ধৈর্য ধরে থাকুন। বাকের কিছু বলল না, নিজের চুল শূন্য মাথায় হাত ভুলাতে লাগলো। টাকা পয়সা কিছু লাগবে? না। মোনা চলে আসবার সময় বাকের বলল, চুলগুলি ফেলে দেওয়ার একটি অসুবিধা হয়েছে। আগে 1টা টাকা দিলেই মাথা বানিয়ে দিত, খুবই আরামের ব্যাপার। এখন চুল না থাকায় কোনো আরাম পায় না। শ্রাবণ মাসের গোড়াতে শওকত সাহেবের শরীর খুব খারাপ করলো। তিনি প্রায় শয্যাশায়ী হয়ে পড়লেন। কাজের মেয়েটিও নেই, খুব ঝামেলা। মোনা অফিসে চলে গেলে সামান্য 1 গ্লাস পানিও নিজেকে গড়িয়ে খেতে হয়, তাতেও কষ্ট হয়। এক সন্ধ্যায় তার অসুখ বেশ বাড়ল। প্রচণ্ড মাথার যন্ত্রণা, সেই সঙ্গে গা কাঁপিয়ে জ্বর। বাইরে ঘোর বর্ষা, বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে। সন্ধ্যা থেকেই ইলেকট্রিসিটি নেই। মোনা হারিকেন জ্বালিয়ে মামার ঘরে নিয়ে গেল। তিনি বললেন, কেমন যেন ভয় ভয় লাগছে, তুই এখানে খানিকক্ষণ বসে থাক। মোনা বসল। শওকত সাহেব এলোমেলোভাবে 2-একটা কথা টথা বলতে চেষ্টা করলেন। সবই বকুলকে নিয়ে। গত মাসে বকুল এসেছিল, খবর না দিয়ে আসা। জহিরের মামাতো ভাইয়ের বিয়ে নারায়ণগঞ্জে, সেখানে যাবার পথে ঘণ্টা 3-এর জন্য এই বাড়িতে থাকা। মোনা সেই সময়টা বাসায় ছিল না। শওকত সাহেব বকুলের গল্প 50 বার করেছেন, প্রতিবারই নতুন নতুন কিছু তথ্য যোগ হয়েছে। মোনা কেমন সন্দেহ হয়, বেশিরভাগই বোধ হয় বানানো। আজও সেই গল্পই শুরু হলো। মেয়েটা সুন্দর হয়েছে খুব, বুঝলি মা, খুব সুন্দর। সুন্দর হবারই তো কথা। বিয়ের পর মেয়েরা সুন্দরী হয়, এটাই নিয়ম। সবাই হয় না, যারা সুখী হয় তারাই হয়। মেয়েটা সুখী হয়েছে, আর হবে না কেন বল? ছেলেটা তো ভালো। ভালো না? হ্যাঁ ভালো। এসেই পা ছুঁয়ে সালাম করলো। কি যে বলো মামা, তোমার জামাই আর তোমাকে পা ছুঁয়ে সালাম করবে না? না মানে সবাই তো করে না, আজকালকার ছেলে। জহির বিদেশ যাচ্ছে, বুঝলি? কবে যাচ্ছে? এখনও ঠিক হয়নি, চেষ্টা চলছে। তার এক চাচা থাকেন ইংল্যান্ডে, তিনিই ব্যবস্থা করছেন। ভালো। একবার গেলে বকুলকেও নিয়ে যাবে, তাই না? নেওয়াই তো উচিত। দেশ বিদেশ দেখা হবে মেয়েটার, ভাগ্যর ব্যাপার, তাই না? তা তো বটেই। আচ্ছা মামা, আমার কথা বকুল কিছু জানতে চায়নি, তাই না? শওকত সাহেব থতমত খেয়ে গেলেন। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, জানতে চাইবে না কেন? চেয়েছে, অনেক কথা জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? তিনি সেসব কিছু বলতে পারলেন না। মোনা মৃদু হাসল। বকুল কিছুই জানতে চায়নি। কিন্তু কেন চাইবে না? মামা, তুমি শুয়ে থাকো, আমি খাবার তৈরি করি। রুটি খাবে তো? হ্যাঁ। আর একটু বস, ঝড় কমুক। ঝড় কোথায় দেখলে তুমি? বাতাস দিচ্ছে, তুমি শুয়ে থাকো। কয়েকটা রুটি বানিয়ে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। তুমি খানিকক্ষণ থাকতে পারবে না অন্ধকারে? হারিকেনটা নিয়ে যাই। রুটি বানাতে মোনার অনেকক্ষণ লাগলো। চুলায় কি একটা হয়েছে, বারবার নিভে যাচ্ছে। রান্নাঘরের জানালার কবাটা একটা ভাঙা, বাতাসের ঝাপটায় হারিকেন নিভে যাচ্ছে। যন্ত্রণার এক শেষ। মোনা রুটি বানিয়ে মামার ঘরে এসে দাঁড়ালো। হালকা গলায় ডাকলো, মামা ঘুমিয়ে পড়েছ? মামা জবাব দিল না। দ্বিতীয়বার মামাকে ডাকতে গিয়ে তার গলা কেঁপে উঠল। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু সে জানে মামা আর কোনো প্রশ্নের জবাব দেবেন না। মোনা খুব সাবধানে হারিকেনটি মেঝেতে নামিয়ে রাখলো। সে বুঝতে পারছে না এখন কি করবে। চিৎকার করে কাঁদবে, ছুটে যাবে রাস্তায়, কিন্তু কোনোটিই করতে ইচ্ছে হচ্ছে না। সে বারান্দায় বেরিয়ে এলো। বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, তার আলোয় চারদিক ঝলমল করছে। আবার সব ঢেকে যাচ্ছে অন্ধকারে। বৃষ্টির শব্দ, বাতাসের শব্দ, বজ্রপাতের শব্দ, তবু কি অসম্ভব নীরবতা চারদিকে।
ছোটবেলা মুনা যখন একলা হয়ে পড়েছিল তখন তার এই মামা তাকে নিয়ে এসেছিলেন নিজের কাছে। ঝড় বৃষ্টির রাতে তার বড় ভয় লাগতো। মামা তাকে উঠিয়ে নিয়ে যেতেন নিজের বিছানায়। ফিসফিস করে বলতেন, ভয় কিরে পাগলি, আমাকে শক্ত করে ধরে থাক। মুনা তাকে শক্ত করে ধরে থাকতো, তবু ভয় কাটতো না। মুনা বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। একসময় তার পা ভার হয়ে এলো। সে বাচ্চা মেয়েদের মতো পা ছড়িয়ে বসে পড়ল মেঝেতে। ফিসফিস করে সম্ভবত নিজেকে শোনাবার জন্যই বলল, তোমাকে কত ভালোবাসি। এই কথা কি মামা আমি কোনোদিন তোমাকে বলেছি? 4 মাস হাজতবাসের পর হঠাৎ বিনা নোটিশে বাকের ছাড়া পেয়ে গেল। দুপুরবেলা রুটি আর ডাল খেয়ে সবে বিড়ি ধরিয়েছে। ডিউটির একজন সেপাইকে ডেকে নরম স্বরে বলেছে, ভাইজান একটা পান এনে দেন, রিকোয়েস্ট। বমি বমি লাগছে। ঠিক তখন ঘটনাটা ঘটল। জমাদার হাজতের দরজা খুলে বলল, ওসি সাহেব ডাকে। বাকেরের খুব ইচ্ছে হলো বলে, তোমার ওসিকে এখানে আসতে বলো। বলেই ফেলতো, শেষ মুহূর্তে নিজেকে সামলালো। সময় খারাপ, মারধর করবে। রুল দিয়ে আচমকা পেটে এমন গোতা মারে যে চোখ অন্ধকার হয়ে যায়। গত শুক্রবারে একজন পেটে গুতা খেয়ে রক্ত পেচ্ছাপ করতে লাগলো। হাসপাতালে নিয়ে যাবার নাম করে বের করে নিয়েছে। হাসপাতালে নিশ্চয়ই নেয়নি, রাস্তায় নিয়ে ফেলে দিয়ে এসেছে। এর নাম পুলিশ। এদের যত কম ঘাটানো যায় ততই ভালো। ওসি সাহেব বাকেরকে দেখে হাই তুললেন, বিকট হাই। বাকের বিনীত ভঙ্গিতে বললেন, কি জন্য ডেকেছেন স্যার? বসুন। বাকের চমকে উঠল। এতদিন এই লোক তুমি তুমি করেছে, আজ আপনি বলছে। কেউ কলকাঠি নেড়েছে কিনা কে জানে। তুমি আপনার এই ব্যাপারটা বেশ ভালো, অনেক কিছু বোঝা যায়। বাকের বসলো। খাওয়া দাওয়া হয়েছে? জি স্যার। বাড়ি যেতে চান? যেতে দিলে যাব। তাহলে কাগজ কলম নিন, মুস্তেকা দিতে হবে। লিখুন, রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত থাকিব না, আইন শৃঙ্খলা মানিয়া চলিব। লিখে সই করুন। এই নিন কলম। বাকের হাসি মুখে বলল, রাষ্ট্র বানান কি স্যার? যা মনে আসে লিখে ফেলেন, বুঝতে পারলেই হলো। আর আসল কথাটা মন দিয়ে শুনুন। এখন থেকে প্রতি মঙ্গলবারে একবারে হাজিরা দিতে হবে। পারবেন তো? জি পারবো। ওইটাও লিখুন, প্রতি মঙ্গলবার একবার থানায় হাজিরা দিব। থানার নাম লিখুন। ওসি সাহেব আবার একটা বিকট হাই তুললেন। বাকের ওসি সাহেবের পাশে বসা সেকেন্ড অফিসারকে বলল, স্যার রাষ্ট্রবানানটা কি হবে একটু কাইগুলি বলবেন? চৈত্র মাসের ঝাঁঝা রোদে বাকের রাজকীয় চালে হাঁটছে। 2 টাকা 25 পয়সা দিয়ে সে একটা ব্যানসন কিনেছে। হাজতে যাবার আগে 1.5 টাকায় পাওয়া যেত। 4 মাসে এত দাম বেড়েছে, দেশটার হচ্ছে কি? দেশি চিন্তা তাকে খুব বেশি বিচলিত করলো না। তার বড় ভালো লাগছে। চৈত্র মাসের তপ্ত হাওয়াও বড়ই মধুর মনে হচ্ছে। পকেটে 25 টাকার মতো আছে। এখন আর অতি সাবধানে এই টাকা খরচ করতে হবে না, ব্যবস্থা একটা হবেই। মিরপুর রোডে সে রিক্সা নিল। হুট ফেলল না। মাথার উপরের কড়া রোদও ভালো লাগছে। চমৎকার দিন, আকাশ ঘন নীল। দৃষ্টি পিছলে যায়, তবু তাকিয়ে থাকতে ভালো লাগে। বাকের হালকা গলায় রিক্সাওয়ালাকে বলল, রিক্সা কোন জায়গার? রিক্সাওয়ালাদের সঙ্গে কথা শুরু করার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো ডায়লগ। সব রিক্সাওয়ালাই এই প্রশ্নের জবাব খুব আগ্রহ করে দেয়। আজকের এই রিক্সাওয়ালা জবাব দিল না। বাকি দ্বিতীয়বার বলল, রিক্সা কোন জায়গার ভাই? রিক্সাওয়ালা তিক্ত গলায় বলল, হেইটা দিয়ে আপনার কি দরকার? অন্য সময় হলে চট করে বাকেরের মাথায় রক্ত উঠে যেত। আজ সেরকম হলো না, বরং রোগা আধবুড়ো রিক্সাওয়ালার জন্যই সে মমতা বোধ করলো। কেমন টপটপ করে ঘামছে। ন্যায্য ভাড়ার উপরেও বেটাকে 2 টাকা বকশিস ধরে দিতে হবে। ভাগ্যে সে রিক্সাওয়ালা হয়ে জন্মায়নি। প্যাসেঞ্জার নিয়ে এই দুপুর রোদে বেরোতে হলে সর্বনাশ হয়ে যেত। বাকের দারাজ গলায় বলল, আস্তে চালাও ভাই, তাড়াহুড়ার কিছু নাই। সিগারেট খাবে? বাকের তার আধ খাওয়া পেনশন বাড়িয়ে ধরেছে। রিক্সাওয়ালা ঘাড় ঘুরিয়ে দেখল, কিন্তু সিগারেটের জন্য কোনো আগ্রহ দেখালো না। বেটা নবাবের বাচ্চা, একটা চর দিলে হারামজাদা তার বাপের নাম ভুলে যাবে। বাকের অবশ্যই চর দিল না। 2 টাকা বকশিসের জায়গায় 1 টাকা বকশিস দিল। বেয়াদবি না করলে 2 টাকায় পেত। হারামজাদার কপালে নেই, কি করা যাবে? জলিল মিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জলিল মিয়ার চোখে চশমা, গায়ে ধবধবে পাঞ্জাবি, পেট আরও বড় হয়েছে। সে দোকানের বাইরে গ্যাসের চুলার কাছে বসে আছে। বিশাল কড়াইয়ে তেল গরম হচ্ছে। কারিগর এলেই জিলিপি ভাজা শুরু হবে। গত 1 মাস ধরে তার দোকানে প্রতি বিকেলে জিলিপি ভাজা হচ্ছে। সস্তায় ভালো কারিগর পাওয়া গেছে। রোজ আধমনের ওপরে জিলিপি বিক্রি হয়। অবস্থা দেখে মনে হয় এই ব্যবসাটা তার কপালে লেগে গেছে। একবার যদি নাম ফেটে যায় জলিল মিয়ার জিলিপি, তাহলে আর দেখতে হবে না।
এইসব ব্যবসা হচ্ছে ভাগ্যের ব্যবসা। একই কারিগর 3 জায়গায় জিলিপি বানাবে, এক জায়গায় লাগবে, 2 জায়গায় লাগবে না। লেগে গেলেও যন্ত্রণা, কারিগরকে চোখে চোখে রাখতে হবে, কে কখন ভাগিয়ে নিয়ে যায়। এখন বাজছে 3টা, কারিগর আসছে না, লোক পাঠানো হয়েছে। জলিল মিয়া মনের উদ্বেগ চাপতে পারছে না, এর মধ্যে উপস্থিত হয়েছে বাকের। আবার কোন যন্ত্রণা করবে কে জানে। বাকের দোকানে ঢুকতে ঢুকতে বলল, তারপর কেমন চলছে? জলিল মিয়া শুকনো গলায় হাসল, অতিরিক্ত দরদ ঢেলে জিজ্ঞেস করলো, কবে ছাড়া পেলেন বাকের ভাই? বাকের এই প্রশ্নের জবাব দিল না। হাজত প্রসঙ্গটা সে ভুলে থাকতে চায়। সে উদাস দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, এখনকার খবর কি জলিল মিয়া? জি ভালো। সিদ্দিক হারামজাদা কেমন আছে? জলিল মিয়া চুপ করে রইল। বাকের উদাস গলায় বলল, হারামজাদাকে খুন করবার জন্য এসেছি, বডি ফেলে দেব, টপ করে ফেলে দেব। আমার সাথে হুজ্জত? শালার পোত পেকে গেছে, পোত পোকার ওষুধ আমার কাছে আছে। ইলেকশন করবেন, কমিশনার ইলেকশন, 6 নং ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড আমি শালার পাছা দিয়ে ঢুকাই দেব। 6 নম্বর ওয়ার্ড, শালা খবিশ। একটু আস্তে কথা বলেন বাকের ভাই। আস্তে কথা বলবো কেন? এটা কি মসজিদ নাকি? না মানে লাগানি ভাঙানির লোক আছে তো। আমি ভয় পাই নাকি? আমি ভয় পাওয়ার লোক? জলিল মিয়া বিমর্ষ মুখে তাকাতে লাগলো। সে স্পষ্ট বুঝতে পারছে বড় রকমের ঝামেলা শুরু হতে যাচ্ছে। শুরুটা তার দোকান থেকে না হলেই ভালো হতো। সিদ্দিক সাহেব বর্তমানে পাড়ার মুরব্বী, মানে লোক। উঠতি গুন্ডা প্রায় সবকটাকে হাত করে ফেলেছেন। 2-একটা অচেনা মুখ আজকাল তার সঙ্গে দেখা যায়। ওদের চালচলন ভালো না। একজন সেদিন তার স্টলে এসে চা অমলেট খেলো, দাম না দিয়ে চলে যাচ্ছিল। আটকানোর পর দাম দিল ঠিকই, কিন্তু এমন করে হাসলো যে রক্ত ঠান্ডা হয়ে যায়। নির্বিঘ্নে ব্যবসা করার দিন শেষ। জলিল মিয়া একা কদিক সামলাবে। জলিল মিয়া, জি বাকের ভাই। ওই বাড়ির খবর কি? কোন বাড়ি? ওই যে 3 কন্যার বাড়ি। কিছু জানি না তো। কিছু জানি না মানে? খোঁজ খবর রাখো না? নানান ধান্দায় থাকি, ব্যবসাপাতের অবস্থা খুব খারাপ। কি বলো, ব্যবসাপাতের অবস্থা খারাপ? 10 সের গোস্ত লেগেছে তোমার শরীরে, আধা সের করে তোমার 2 গালেই আছে 1 সের। গোস্ত তো আর আপনাপনি হয় না। চা দেবো বাকের ভাই? ক্লোন চা আছে, স্পেশাল। বাকের জবাব না দিয়ে উঠে পড়ল, পাড়ায় একটা চক্কর দেবে। এর মধ্যে পরিচিত কারোর সঙ্গে দেখা হলে তো ভালোই, দেখা না হলেও ভালো। ভালো মতো সাবান দিয়ে একটা গোসল দেওয়া দরকার। ইয়াদের বাসায় যাওয়া যেতে পারে। গোসলের পর গরম চা আর একটা ব্যঞ্জন খেয়ে লম্বা ঘুম। পরিচিতদের মধ্যে 2 জনের সঙ্গে দেখা হলো। একজন হচ্ছে মহসিন। বেশ কিছুদিন সে বাকেরের সাগরেদি করে এখন জগন্নাথ কলেজে বিকমে ভর্তি হয়েছে। শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। বাকেরের সঙ্গে দেখা হলে না চেনার ভান করে। আজ অবশ্য তা করল না। চোখ কপালে তুলে বলল, বাকের ভাই না? আছো কেমন? কবে ছাড়া পেলেন বাকের ভাই? বাকের গম্ভীর গলায় বলল, ছাড়া পাইনি, ছুটি নিয়ে এসেছি। সিদ্দিক হারামজাদাকে খুন করার জন্য ছুটি নিলাম। খুন করে আবার গিয়ে ঢুকে পড়ব। কি যে বলেন বাকের ভাই, কথাবার্তা পছন্দ হয় না। সত্যি কথা বললাম। আপনার চেহারা খারাপ হয়ে গেছে বাকের ভাই। চেহারা দিয়ে আমি করব কি বলো? আমি তো আর সিনেমায় পাঠ করব না। বাকের তাকে আর কিছু বলার সময় না দিয়ে এগিয়ে গেল। কথা বলতে ইচ্ছে করছে না। পরিচিতদের সঙ্গে দেখা হবার ইচ্ছেটা মরে যাচ্ছে। তবুও 2 জনের সঙ্গে দেখা হলো, জুবেদ আলী। এই 4 মাসে লোকটা যেন আরও বড় হয়ে গেছে। যেভাবে মাথা নিচু করে হাঁটছে তাতে মনে হয় পিঠে কুচ গজিয়ে যাবে। জুবেদ আলী বাকেরকে না দেখার ভান করে সরে পড়তে চাইছিল। বাকের সেই সুযোগ দিল না, এগিয়ে গেল। এই যে ব্রাদার, পালাচ্ছেন নাকি? জুবেদ আলী আমতা আমতা করে বলল, কে? চিনতে পারছেন না? ভালো করে দেখেন। মাথাটা কামিয়ে ফেলেছি, বাকি সব ঠিকই আছে। আমার কিছু মনে থাকে না। সুন্দরী সুন্দরী মেয়ে চারপাশে নিয়ে থাকেন, মনে না থাকারই তো কথা। আমার নাম বাকের। ও আচ্ছা, বাকের সাহেব, চিনতে পারছেন তাহলে? জি, অনেকদিন আপনাকে দেখি নাই। দেখবেন কি করে, আমি ছিলাম হাজতে। আপনাদের দোয়ায় আজ চারা পেয়েছি। জুবেদ আলীর চোখ সরু হয়ে গেল, চশমা ঝুলে পড়ল। সে প্রায় ফিসফিস করে বলল, এখন যাই, কাজ আছে। আরে ভাই, এই চৈত্র মাসের দুপুরে কিসের কাজ? দাঁড়ান একটু গল্পগুজব করি। মেয়ে কি আপনাদের এখনো 3টাই, না আরও বাড়িয়েছেন? আপনার কথা বুঝলাম না। বিজনেস আরও বড় করেছেন, না আগের মতো ছোটোখাটো আছে? আপনি খুব বেতালা কথা বলেন। তাই নাকি? বেতালা কথা বেশি বলা ভালো না। জুবেদ আলী হাঁটা শুরু করলো, মাথা নিচু করে চোরের মতো ভঙ্গিতে হাঁটা। একবার শুধু থমকে দাঁড়িয়ে পিছনে ফিরল। বাকের তাকিয়ে আছে, তার মুখে হাসি হাসি। কিছুক্ষণ আগে সে বিরক্তি তাকে ঘিরেছিল, এখন আর তা নেই। তার বেশ মজা লাগছে। ইয়াদের বাসায় যাওয়ার ব্যাপারে এখন বেশ আগ্রহ বোধ করছে। ইয়াদ বাসায় ছিল না,
দরজা খুলল তার বউ। ছোটখাটো একটা মেয়ে মাত্র গোসল করে এসেছে, চুলে গামছা জড়ানো, গায়ে শাড়িও ভালো মতো পরা নেই। সে ভেবেছে ইয়াদ। কড়া নাড়া মাত্র দরজা খুলে এমন হকচকিয়ে গেছে, সে ক্ষীণস্বরে বলল, উনি বাসায় নেই। কোথায় গেছে? অফিসে। আমার নাম বাকের, আজ হাজত থেকে ছাড়া পেয়েছি। মেয়েটি কিছুই বলল না। সে শাড়ি দিয়ে নিজেকে ভালো মতো ঢাকতেই ব্যস্ত। ইয়াদ আসবে কখন? সন্ধ্যার পর আসবে, আপনি সন্ধ্যার পর আসুন। মেয়েটি এমনভাবে দরজা বন্ধ করলো যেন সে একজন ভিখিরিকে পয়সা দিয়ে বিদায় করে দিচ্ছে। বাকেরের মন অসম্ভব খারাপ হয়ে গেল। মেয়েটা বলতে পারত, আপনি বসুন। বসুন বললেই তো সে খালি বাড়িতে হুট করে ঢুকে যেত না। মেয়েটি তাহলে এরকম করলো কেন? কোথায় যাওয়া যায়? সারা গায়ে প্রচুর ফেনা তুলে ঠান্ডা পানি দিয়ে গোসল করার জন্য মন কেমন করছে। গোসলের পর গরম এক কাপ চা, একটা 5-5 কিংবা ব্যানসন। বাকের আবার রাস্তায় নামলো। সূর্য হেলে পড়েছে, কিন্তু এখনও কি তার প্রচণ্ড তেজ? রাস্তায় পিচ গলে যাচ্ছে। জুতার সঙ্গে লেগে সমান মোটা হলে একটা কথা ছিল, একটা বেশি উঁচু, অন্যটা কম, যার জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। বাকের ভাই না? কবে ছাড়া পেয়েছেন? অচেনা একটা ছেলে, দাঁত বের করে আছে, ইয়ার্কি দিতে চায় সম্ভবত, কিংবা তাকে দেখে যে কোনো কারণেই হোক মজা পাচ্ছে। আপনাকে অবিকল কোকাজের মতো লাগছে, তাই নাকি? ছেলেটি মাথা ঝাঁকালো। বাকের একবার ভাবলো ব্যাপারটা গুরুত্ব দেবে না, চ্যাংরা ছেলেপুলের সব কথা ধরতে নেই। তবু শেষ সময়ে মাথায় কি যেন হলো, বাকের প্রচণ্ড একটা চর বসিয়ে দিল। ছেলেটি ছিটকে পড়লো রাস্তায়, সেখান থেকে গড়িয়ে গেল আরও কিছু দূর। সে হতবম্ব হয়ে তাকিয়ে আছে, কপাল ফেটে গল গল করে রক্ত পড়ছে। বাকের দৃষ্টি ফিরিয়ে নিল, চায়ের পিপাসা হচ্ছে। জলিল মিয়ার স্টলে গিয়ে এক কাপ চা খেলে হয়। মুখের ভেতরটা তেতো লাগছে, সারা শরীরে ঘামের কটু গন্ধ। আশ্চর্য, কোথাও গিয়ে কি সে শান্তিমতো একটা গোসলও করতে পারবে না? মুনার কাছে গেলে কেমন হয়? ঠিক এই অবস্থায় মুনার সামনে উপস্থিত হবার কোনো মানে হয় না। তাছাড়া মুনাকে এখন নিশ্চয়ই পাওয়া যাবে না, অফিস করছে, সন্ধ্যার আগে ফিরবে না। অফিস করা মেয়েগুলি আবার অফিস ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই বাসায় ফিরতে পারে না। সাজান গুছান দোকান দেখলেই তার সামনে দাঁড়িয়ে পড়ে, ঘণ্টাখানেক চলে যায়। বাকে সন্ধ্যার পর পর মুনাদের বাসার দিকে রওনা হলো। ইতিমধ্যে তার বেশভূষা পাল্টে গেছে, গায়ে ইস্ত্রি করা পাঞ্জাবি, নতুন স্যান্ডেল, পকেটে নতুন রুমাল, গালে গালে আফটার শেপ দেওয়ার বুড়বুড় করে গন্ধ বেরোচ্ছে। এটা একটু অস্বস্তিকর, আফটার শেপ না দিলেই হতো। মুনাদের বাসায় বিরাট এক তালা ঝুলছে। বাকের তালা ধরেই খানিকক্ষণ ঝাঁকাঝাঁকি করলো। অফিস থেকে এখনও ফিরেনি, তা কি করে হয়? 8টা বাজে। রাত 8টা পর্যন্ত মুনা বাহিরে ঘুরবে নাকি? তালার সাইজ দেখে মনে হয় মুনা বেশ কিছুদিন ধরেই বাইরে। অফিস যাত্রীরা এত বড় তালা লাগায় না। রাত 9টার দিকে বাকের আবার গেল, এখনও তালা ঝুলছে। ঘর অন্ধকার। বাড়িওয়ালার কাছ থেকে জানা গেল, দিন 10 আগে মুনা তাকে বলেছে সে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কবে ফিরবে, কিছু বলে যায়নি। বাকের থমথমে গলায় বলল, কোথায় গেল জিজ্ঞেস করলেন না? বাড়িওয়ালা বিরক্ত স্বরে বলল, আমার এত ঠেকা কিসের? কথার ধরনে বাকের রাগ উঠে যাচ্ছিল। অনেক কষ্ট করে সে রাগ থামালো। মনে মনে কয়েকবার বলল, লাসা লাসা। উল্টো করে শালা বললে নাকি রাগ কমে যায়। এই জিনিসটা সে হাজুতে শিখে এসেছে। ব্যাপারটা সত্যি না, বাকের রাগ কমল না। তবু সে কয়েকবার বলল, লাসা লাসা। বাড়িওয়ালা হারামজাদা মুখের ওপর দরজা বন্ধ করে দিল। জাহানারা গা ধুয়েই ছাদে গিয়ে বসেছে। কদিন ধরে অসহ্য গরম। গা ধুয়ে ছাদে বসে থাকলে কিছুক্ষণ ভালো লাগে, তারপর আবার শরীর ঘামতে থাকে। ইচ্ছে করে বিরাট কোনো দিঘিতে গা ডুবিয়ে বসে থাকতে। পদ্ম দিঘি, যার অথই জল, টাটকা পদ্মের গন্ধ। আজ ছাদে বসে থাকতে ভালো লাগছে না। বাতাস একেবারেই নেই। অনেক দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, লোক দেখানো বিদ্যুৎ। বৃষ্টি হবে না। জাহানারা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ছাদে বসে থাকার কোনো অর্থ হয় না। এর চেয়ে বসার ঘরে ফ্যানের নিচে বসে থাকা ভালো, বাতাস খানিকটা লাগবে। বড় আপা? জাহানারা চমকে তাকালো। মীরা উঠে এসেছে। সে তার স্বভাব মতো পা টিপে টিপে কানের কাছে এসে চেঁচিয়েছে, বড় আপা, চমকে দিয়েছি আপা? খুব খারাপ অভ্যাস মীরা। মানুষকে চমকে দিয়ে তোর লাভটা কি হয়? কেন এরকম করিস? আর করব না, নিচে যাও আপা, তোমার কাছে একজন ভদ্রলোক এসেছেন। আমার কাছে? এত রাতে? রাত তো বেশি হয়নি আপা, মোটে 9:21। ভদ্রলোক আসার সঙ্গে সঙ্গে ঘুরে দেখলাম। কে সে? জানি না কে, খুব ভীতু ভীতু চেহারা। আমাকে আপনি আপনি করে কথা বলল। এটা কি মিস জাহানারার বাসা? উনি আছেন? আপনি কি তাকে দয়া করে বলবেন মামুন সাহেব এসেছেন? নিজেকে কি চমৎকার করে সাহেব বলল।
আমি আরেকটু হলে হেসে ফেলছিলাম। জাহানারা বিস্মিত হয়ে নিচে নেমে এলো। এত রাতে হুট করে বাসায় উপস্থিত হওয়ার কোনো মানে হয়? তার সঙ্গে এমন কোনো ঘনিষ্ঠতা নিশ্চয়ই নেই। মামুনের মুখে অপ্রস্তুত একটা ভঙ্গি। এত রাতে উপস্থিত হবার কারণে সে নিজেও যে লজ্জিত তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কাজটা যে ভালো হয়নি, চলে যেতে পারলে সে বাঁচে, এই ভাবটা স্পষ্ট। জাহানারার একটু মায়াই লাগলো। আরে আপনি? অসময়ে এসে পড়েছি, খুবই লজ্জিত। এত রাত হয়েছে বুঝতে পারিনি। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। রাত এমন কিছু বেশি হয়নি। আগেও কয়েকবার ঢাকায় এসেছি, আপনার সঙ্গে দেখা হয়নি। একবার অবশ্যই বাসাতেও এসেছিলাম। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। না মানে আপনাকে বলবার কথাও নয়, আমি রাস্তা থেকে চলে গেছি। কি আশ্চর্য, কেন? সেবারও রাত হয়ে গিয়েছিল, ভাবলাম এত রাতে বিরক্ত করা। আপনার বান্ধবী কেমন আছেন? প্রশ্নটা করে জাহানারা নিজেই খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। হঠাৎ করে বান্ধবীর প্রসঙ্গ নিয়ে আসার কোনো কারণই নেই, কিংবা কে জানে, হয়তো কারণ আছে। হয়তো তার অবচেতন মনে এই প্রসঙ্গটা আছে। মোনার কথা বলছেন? জি। ওর কোনো খবর পাচ্ছি না, বাসায় তালা। দুদিন গিয়ে ঘুরে এসেছি, কোথায় গেছে তাও কেউ জানে না। অফিসে যান, অফিসে গেলে নিশ্চয়ই খোঁজ পাবেন। অফিসে গিয়েছিলেন? জি না। মামুনের মন একটু খারাপ হলো। অফিসের কথা তার মনে আসেনি। চা খান? জি না, চা খাবো না, আজ উঠি। এসেই উঠবেন কেন? বসুন, গল্প টল্প করুন। আপত্তি না থাকলে রাতে আমাদের সঙ্গে খান। মামুন কিছু বলল না, জড়সড় হয়ে বসে রইল। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে খাওয়ার ব্যাপারে তার কোনো আপত্তি নেই, অথচ খাবার কথাটা জাহানারা নিতান্তই ভদ্রতা করে বলেছে। ঘরে আয়োজন খুবই সামান্য, দুপুরের তরকারির অবশিষ্ট দিয়ে রাতে চালানোর কথা। জাহানারা একবার ভাবলো বলবে, থাক আপনার খাওয়ার দরকার নেই, মেনু খুব খারাপ, অন্য একদিন এসে খেয়ে যাবেন। কিন্তু এই জাতীয় কোনো কথা বলাও সম্ভব নয়। একটু আগে খেতে বলে পর মুহূর্তে না বলা যায় না। জাহানারা তাকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে গেল। অসহ্য গরমে রান্নাঘরে ঢোকা মানে নরকে প্রবেশ করা। নতুন কিছু তৈরি করাও ঝামেলা, কয়েকটা শুকনো বেগুন ছাড়া কিছুই নেই। মা ভালো থাকলে এই দিয়েই কিছু একটা করে ফেলতেন। মার শরীর দুদিন থেকে খুব খারাপ, হাঁপানির টান উঠেছে, ঘর অন্ধকার করে পড়ে আছেন। রান্নাঘরে জাহানারার সামনে মুখ নিচু করে মীরা বসে আছে। সে একটু পরপর ফিক করে হেসে ফেলছে এবং সেই হাসি গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। জাহানারা বিরক্ত হয়ে বলল, হাসছিস কেন? মীরা বলল, ওই লোকটা কে আপা? কেউ না, একজন চেনা লোক। মীরা আবার হেসে ফেলল। জাহানারা ঝাঁঝালো গলায় বলল, গ্রামে যখন পোস্টিং হয়েছিল তখন এই ভদ্রলোক অনেক সাহায্য করেছেন। এখানে বেড়াতে এসে আমার সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রতা করে খেতে বলেছি, তাতেই রাজি হয়ে আমাকে বিপদে ফেলেছেন। এর মধ্যে হাসির কি আছে? তুমি কৈফিয়ত দিচ্ছ কেন আপা? কৈফিয়ত দিচ্ছি না। কৈফিয়ত দেবার কি আছে? তুই এখানে বসে না থেকে ভদ্রলোকের সঙ্গে গল্প কর, একা একা বসে আছেন। আমি বরং লায়লা আপাদের বাসা থেকে একবারই তরকারি নিয়ে আসি। কিছু আনতে হবে না। মীরা তার আপার কথা শুনল না, পাশের বাসা থেকে তরকারি নিয়ে এলো। সে ভেবেছিল আপা রাগ করবে, রাগ করলো না। মুখ দেখে মনে হলো খুশিই হয়েছে। মীরা চলে গেল বাসার ঘরে। মামুন হাসি মুখে বলল, এসো খুকি। কি নাম তোমার? মীরা বিরক্ত হলো, লোকটা এখন আবার তুমি করে বলছে। আমার নাম মীরা। দু বোন তোমরা? দু বোন এক ভাই। ভাই গেছে নানাবাড়ি বেড়াতে। কি পড়ো তুমি? ইউনিভার্সিটিতে পড়ি, সেকেন্ড ইয়ার। সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। কি সর্বনাশ, আমি ভেবেছিলাম 8-9 বোধহয় পড়ো। আগে টের পেলে খুকে বলতাম না। তোমার আপা কোথায়? রান্নাঘরে। খেতে রাজি হয়ে আপনি আমাদের যা বিপদে ফেলেছেন। ঘরে খাবার কিছু নেই, পাশের বাড়ি থেকে বাটিতে করে তরকারি আনতে হলো। সে কি? অবশ্যই ওরাও মাঝে মাঝে নিয়ে যায়, এটা কোনো ব্যাপার না, শোধবোধ হয়ে যায়। মামুন এই চমৎকার চেহারার ফুটফুটে মেয়েটির প্রতি গাঢ় মমতা বোধ করলো। কি সুন্দর মুখে মুখে কথা বলছে। জাহানারা এরকম নয়, কথা সে প্রায় বলেই না। আপনি নাকি আপাকে অনেক সাহায্য করেছেন। কি সাহায্য করেছেন? আমি তো কোনো সাহায্য করিনি, উল্টো উনি আমাকে সাহায্য করেছেন। ব্যাংকের একটা লোনের ব্যাপারে খুব সাহায্য করেছেন। উনি কিন্তু আপনার কথা একবারও বলেননি। আমার কথা কি বলবেন? আমার সম্পর্কে বলার তো কিছু নেই। আমি বরং ওনার সম্পর্কে অনেক কিছু বলতে পারি। বলুন শুনি। মামুন হেসে ফেলল। মীরা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। অপরিচয়ের সংকোচ বলে কিছুই তার মধ্যে নেই। মামুনের মনে হলো এই মেয়েটি তার বোনের কিছুই পায়নি। বালিকা ভাব তার মধ্যে প্রবল,
কেমন অবলীলায় পা নাচাচ্ছে। মীরা বলল, চুপ করে আছেন কেন? আপার কথা বলুন। তোমার আপা একা একা শ্মশানে ঘুরতে খুব পছন্দ করত। সে কি? হ্যাঁ, গ্রামের লোকজনদের ধারণা তোমার আপার সঙ্গে জিন আছে। কি বলছেন এসব? সত্যি কথাই বলছি। কেউ অদ্ভুত কিছু করলেই গ্রামের লোকজন মনে করে তার সঙ্গে জিন আছে। অদ্ভুত কাণ্ডটা সে করছে না, জিন তাকে দিয়ে করাচ্ছে। আপনি কি কখনো জিন দেখেছেন? না, তবে জিন নামানোর একটা আসরে ছিলাম। ওই গল্পটা বলুন। অনেক লম্বা ব্যাপার, আরেকদিন না হয় বলবো। আপনি আবার কবে আসেন তার কি কোনো ঠিক আছে? আজই বলুন। গল্প শুরু করা গেল না। জাহানারা শাড়ির আঁচলে ঘাম মুছতে মুছতে বসার ঘরে ঢুকলো। ক্লান্ত গলায় বলল, খাবার নিয়ে আয় মীরা, রান্না হয়ে গেছে। একটু পরে আনি আপা। উনি একটা জিনের গল্প মাত্র শুরু করেছেন। জাহানারা বিরক্ত স্বরে বলল, গল্প আরেকদিন হবে, রাত হয়ে যাচ্ছে না? ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হলে উনি থেকে যাবেন, অসুবিধা কি? ভাইয়ার ঘর তো খালিই আছে। অকারণে বকবক করিস না তো। মীরা উঠে গেল। মামন বলল, আপনার বোনটিকে চমৎকার লাগলো, একেবারে বালিকা স্বভাব। ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ে, বিশ্বাসই হয় না। ইউনিভার্সিটিতে পড়ে আপনাকে কে বলেছে? ও এইবার মাত্র ক্লাস 10-এ উঠেছে। ওরা একটা কথাও বিশ্বাস করবেন না। মামুন হেসে ফেলল। প্রথমবারের মতো জাহানারার মনে হলো, এই লোকটার হাসিটা তো বেশ সুন্দর, সহজ হাসি। সব মানুষ সহজ ভঙ্গিতে হাসতে পারে না। মনের মধ্যে কুটিলতা তাদের হাসির মধ্যে অদৃশ্যভাবে ছায়া ফেলে। মামুন বলল, আমি হুট করে আসায় আপনি কি আমার ওপর রাগ করেছেন? না, রাগ করব কেন? বিরক্ত যে হয়েছেন এটা বুঝতে পারছি, তবে যেতে ইচ্ছে করছে না। জাহানারা কি বলবে ভেবে পেল না। মীরা এসে বলল, ভাত দেয়া হয়েছে। জাহানারার মা হাসিনা বিছানায় শুয়ে থাকলেও কোথায় কি হচ্ছে সব বুঝতে পারেন। আজ তার হাঁপানির টান উঠেছে, শ্বাস নেবার কষ্টের সঙ্গে যোগ হয়েছে গরমের কষ্ট। সন্ধ্যাবেলায় আধকপালি মাথার যন্ত্রণায় ছটফট করেছেন, তবু এর মধ্যেও টের পেলেন অপরিচিত একজন যুবকের জন্য এই বাড়িতে রান্নাবান্না হচ্ছে। তিনি বুঝতে পারছেন যুবক জাহানারার পরিচিত। অফিস করা মেয়েদের অনেক পরিচিত পুরুষ থাকে, এটা স্বীকার না করে উপায় নেই। কিন্তু তাই বলে তারা রাতে ভাত খাবার জন্য থেকে যাবে কেন? তারা কি জানে না একজন অবিবাহিতা মেয়ের কাছে রাত বিরাত যেতে নেই? মেয়ে বা মেয়ের আত্মীয় স্বজন কিছু মনে না করলেও আশেপাশের লোকজন আছে না? কেউ যদি হঠাৎ করে একটা কথা বলে ফেলে তখন মানুষের মুখেই জয়, আবার মানুষের মুখেই ক্ষয়। মেয়ের নামে বদনাম বের করতে সময় লাগে না। কেউ একটা কথা বললে 10 জন সেই কথাটা 10 রকম করে 100 জনকে বলবে। হাসিনা বিছানায় উঠে বসে বেড সুইচে বাতি জ্বালালেন। এটা তার সংকেত। বাতি জ্বালান মানে তিনি চান কেউ আসুক তার ঘরে। অন্ধকার ঘরের অর্থ হচ্ছে তিনি কারুর সঙ্গ কামনা করছেন না। মিনা ঘরে ঢুকলো। হাসিনা বললেন, কে এসেছে? মিনা গম্ভীর গলায় বলল, আপার বন্ধু। আপার বন্ধু আবার কে? আছে একজন। এতদিন আপা কাউকে বলেনি বলে আমরা জানতে পারিনি, এখন জানলাম। তুই কি বলছিস? ঠিকই বলছি মা, খুব শিগগিরই এই বাড়িতে বিয়ে লেগে যাবে। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটা ফুলের মৌ। হাসিনা কাতর গলায় বললেন, জাহানারাকে ডেকে আনতো। মীরা মার পাশে বসতে বসতে বলল, এখন ডাকা যাবে না, ওরা দুজন সুখ দুঃখের কথা বলছে। হাসিনা অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন। জাহানারার মতো মেয়ে নিজে একটা ছেলেকে পছন্দ করেছে, আলাদা একটা ঘরে বসে গল্পগুজব করছে। এই ব্যাপারটাই তার বিশ্বাস হচ্ছে না। এখন যদি ইলেকট্রিসিটি চলে যায়, ইলেকট্রিসিটি চলে গেলে অবস্থাটা কি হবে? ঢাকা শহরের ইলেকট্রিসিটির কোনো ঠিক আছে? হাসিনার প্রায় দম বন্ধ হয়ে আসছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইচ্ছা করছে উঠে বসার ঘরে চলে যান এবং কঠিন গলায় বলেন, এই ছেলে, তুমি কেমন ভদ্রলোক বলো তো? এত রাত পর্যন্ত। হাসিনার ভাবতে পারল না, ভাবা সম্ভবও নয়। দিনকাল পাল্টে গেছে, কিছু বলতে ইচ্ছে করলেও বলা যায় না। জাহানারা ঘরে ঢুকে শান্ত গলায় বলল, মা, উনি আপনার সঙ্গে দেখা করবেন। হাসিনা তীক্ষ্ণ চোখে তাকালেন। এই ঘরের বাল্ব 40 পাওয়ারের, পরিষ্কার কিছু দেখা যায় না। ওনার নাম মামুন। গ্রামে যখন পোস্টিং ছিল তখন আমাকে অনেক সাহায্য করেছেন। মামুন এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করলো। হাসিনা তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। ছেলেটা লম্বা আছে, এটা একটা ভালো দিক, তবে বয়স বেশি। জাহানারার চেয়ে 7-8 বছরের বড় তো হবেই, আরও বেশিও হতে পারে। গায়ের রং ময়লা। পুরুষ মানুষের গায়ের রং ময়লা হলে যায় আসে না। সভ্য ভদ্র বলেও মনে হচ্ছে। পা ছুঁয়ে সালাম করলো। কেউ করে না।
নিজের ছেলেমেয়েরাই করে না তো অন্য মানুষ করবে? ছেলেটিকে তিনি তুমি বলবেন না আপনি বলবেন ভেবে পেলেন না। মামুন বলল, আপনার শরীর কেমন? বাবা, আমি ভালো, তুমি বসো, আমি এখন যাই, অন্য আরেকদিন এসে আপনার খোঁজ নেব। এই ভদ্রতাটুকু হাসিনার ভালো লাগলো। আবার আসবো বলেনি, বলেছে আবার এসে আপনার খোঁজ নেব। ছেলেটা মন্দ হবে না, বিয়ে শাদী অবশ্য পুরোটাই ভাগ্য, কিছুই বলা যায় না। হাসিনা বেশ আগ্রহ নিয়ে বললেন, বসো, একটু বসো। বলেই মনে হলো এতটা আগ্রহ দেখানো কি ভালো? মোটেই ভালো না। বসতে চাইলে বসবে, বসতে না চাইলে বসবে না। মামুন বসলো না, সঙ্গে সঙ্গেই বিদায় নিল। যাবার আগে আরেকবার পা ছুঁয়ে সালাম করলে হাসিনার ভালো লাগতো, করলো না। পুরানো দিনের মতো আদব কায়দায় কি আর এখন আছে? নেই। ভালো ভালো জিনিস কিছুই থাকবে না। মামুন ঘর থেকে বেরোবার প্রায় সঙ্গে সঙ্গেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি। জাহানারার কেন যেন বারবার মনে হচ্ছিল আধভেজা হয়ে মামুন এক্ষুনি ফিরে আসবে। লেডিস ছাতা একটা ঘরে আছে, তা দিয়ে দেওয়া যাবে, কিংবা থেকেও তো যেতে পারে, অসুবিধা কি? মামুন অবশ্যই ফিরল না। মোনা জহিরের চিঠি পেয়ে নেত্রকোনায় চলে এসেছে। চিঠিতে সে ভেঙে কিছু বলেনি, অস্পষ্টভাবে কিছু কথাবার্তা লেখা, যা পড়ে মোনা চমকে উঠেছে। 7 দিনের ছুটি নিয়ে রওনা হয়েছে, সঙ্গে আছে বাবু। বাবু কয়েকবার ভয়ে ভয়ে জানতে চেয়েছে চিঠিতে কি লেখা। মোনা বিরক্ত হয়ে বলেছে, কিছু লেখা নেই। লেখা না থাকলে তুমি এত ব্যস্ত হয়ে রওনা হচ্ছ কেন? লেখা নেই বলেই রওনা হচ্ছি। কি হলো বুঝতে পারছি না। বেশিরভাগ মানুষই হলো বোকা, এরা গুছিয়ে একটা চিঠি পর্যন্ত লিখতে পারে না। হয়তো গিয়ে দেখবো কিছুই না। জহিরের চিঠিটা ছিল এরকম, শ্রদ্ধেয় আপা, আমার সালাম জানবেন, আশা করি ভালোই আছেন। কয়েকদিন পূর্বে বাবুর এক পত্রে আপনার কুশল জানতে পেরে সুখী হয়েছি। এখানকার খবর একমত, বকুলের ব্যাপারে কিঞ্চিত সমস্যা হয়েছে। আচ্ছা আপা, বকুলের কি মানসিক অসুস্থতার কোনো পূর্ব ইতিহাস আছে? আমি ডাক্তার হিসেবে জানতে চাচ্ছি, দয়া করে অন্য কোনোভাবে নেবেন না। মাঝে মাঝে সে অর্থহীন কথাবার্তা বলে, তেমন উদ্বিগ্ন হবার কিছুই নেই, সাক্ষাতে সব বলবো। ইতি। তারা নেত্রকোনায় পৌঁছালো সন্ধ্যাবেলা। জহিরদের বাড়ি শহরের একটু বাইরে। নেত্রকোনা কোর্ট রেল স্টেশনে নেমে রিকশায় 8 ঘন্টার মতো লাগে। বাড়ি দেখে মোনা মুগ্ধ। বিশাল বাড়ি, রাজ্যের গাছপালা বাড়িটা ঘিরে জঙ্গলের মতো করে রেখেছে। পুরানো আমলের খিলান দেয়া বাড়ি, লোহার ভারী গেট। গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত সুরকি বিছানো পথ, জাফরি কাটা রেলিংয়ে মাধবীলতার ঝাড়। মোনা মুগ্ধ গলায় বলল, চমৎকার। বাবু মাথা ঝাঁকিয়ে বলল, চমৎকার কোথায় আপা, এ তো ভুতুরে বাড়ি। বাড়ির সামনে এসে দাঁড়ানোর পর এটাকে সত্যি সত্যি ভুতুরে বাড়ি বলে মনে হতে লাগলো। কোনো সারা শব্দ নেই, সন্ধ্যা হয়ে গেছে, অথচ কোথাও বাতি জ্বলছে না। 2-3 জায়গা থেকে একসঙ্গে তক্কর ডাকছে। কামলা ধরনের একজন বারান্দায় এসে দড়ি পাকাচ্ছিল। বাইরের মানুষজন দেখেও তার কোনো ভাবান্তর হলো না। দড়ি পাকানোর মনোযোগ যেন তার আরো বেড়ে গেল। মোনা বলল, এই যে ভাই, ভেতরে গিয়ে বলুন আমরা এসেছি। লোকটি নিঃশ্বাস ফেলে বলল, বাড়িতে কেউ নেই। সে কি, কোথায় গেছে? বিরামপুর, খালার ছোট মাইয়ার বিয়া। আসবে কখন ঠিক নেই, রাইতের ট্রেনে আসতে পারে, আবার নাও আসতে পারে। বাড়িতে আপনি ছাড়া কেউ নেই? ময়নার মা আছে। আমরা ঢাকা থেকে এসেছি, আমি বকুলের বড় বোন, থাকবো এখানে। কিছু একটা ব্যবস্থা করুন। এখন দড়ি পাকানোটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায় না? আপনি উঠে দাঁড়ান, ময়নার মাকে খবর দিন। লোকটি নিতান্ত অনিচ্ছায় দাঁড়ালো। মোনা উঁচু গলায় বলল, কিরকম কাণ্ড কারখানা বুঝতে পারছি না। চারদিক অন্ধকার হয়ে গেছে, বাতি জ্বলছে না কেন? ইলেকট্রিক নাই, রাত 10টার পরে ইলেকট্রিক আয়। রাত 10টার পর ইলেকট্রিসিটি দিয়ে হবে কি? হারিকেন জ্বালান। নাকি ঘরে হারিকেনও নেই? আছে। মোনা নিজেই ভিতরে ঢুকে ডাকলো, ময়নার মা, ময়নার মা। বাবু মোনার কাণ্ড দেখে খুব মজা পাচ্ছে। আপা কত সহজেই না কর্তৃত্ব নিয়ে নিচ্ছে, যেন সে এই বাড়িরই একজন, অপরিচিত কেউ না। ময়নার মা এসে দাঁড়ান মাত্র মোনা বলল, গোসলের পানি গরম করে দাও তো ময়নার মা। ঘরে চা পাতা আছে? ভালো করে চা বানাও, আমরা ঢাকার মেহমান। বকুলরা গিয়েছিল ঠাকরাকোনা। রাত 12টার ট্রেনে বকুল এবং জহির এই 2 জন ফিরেছে। বকুল আগে আগে বাড়ি ঢুকলো। বারান্দার কাছে এসে থমকে দাঁড়ালো। মুনা আপার মতো কে যেন বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। প্রথম কিছুক্ষণ সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। ভয় পাওয়া গলায় বলল, কে? মোনা বলল, ভূত। কেমন আছিস রে বকুল? আপা তুমি? মোনা হাসলো। বকুল বলল, আপা তুমি নাকি?
সত্যি তুমি? না, মিথ্যা আমি। বকুল শিশুদের মতো গলায় চেঁচিয়ে উঠল, আপা এসেছে, আপা এসেছে, মুনা আপা, মুনা আপা। জহির বারান্দায় উঠে এসে দেখল বকুল তার আপাকে জড়িয়ে ধরে কাঁদছে এবং কিছুক্ষণ পরপর বলছে, আপা এসেছে, আপা এসেছে, মুনা আপা এসেছে। মুনা বলল, ছাড় তো, দম বন্ধ করে মারবি নাকি? জহির, তুমি তোমার বউকে সামলাও। জহির বিব্রত গলায় বলল, খুব নিশ্চয়ই অসুবিধা হয়েছে, খবর দিয়ে এলে হতো না? স্টেশনে থাকতাম, কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া করেছেন আপা? সব কিছু চমৎকার হয়েছে। একা এসেছেন? না, বাবুকে নিয়ে এসেছি, ও ঘুমিয়ে পড়েছে। বকুলকে দেখে মোনা বড় ধরনের একটা ধাক্কা খেল। কি রোগা হয়েছে, কি অসম্ভব রোগা। চোখ দুটি বিশাল বড় লাগছে, কেমন অন্যরকমভাবে জলজল করছে। মোনা তার মাথায় হাত রেখে মৃদুস্বরে বলল, কি হয়েছে তোর? কি আবার হবে? কিছু হয়নি, রোগা হয়েছি, কোনো অসুখ বিসুখ নেই। ডাক্তারকে জিজ্ঞেস করে দেখো। এত রোগাই বা হলি কেন? ঘুম হয় না যে, এই জন্য রোগা হয়ে যাচ্ছি। ও মা গো, বাবু কত লম্বা হয়েছে। ও এত লম্বা হয়েছে কেন আপা? কিছুদিন পর তো তালগাছ হয়ে যাবে। বলতে বলতে বকুল হাসতে শুরু করলো, প্রথমে মৃদু স্বরে, তারপর বেশ শব্দ করেই হাসতে লাগলো। আঁচল মেঝেতে পড়ে গেল। জহির বিরক্ত মুখে তাকাচ্ছিল। সে গম্ভীর গলায় বলল, হাসি বন্ধ করো তো বকুল। আপা কোথায় ঘুমাবেন? কিছু একটা ব্যবস্থা করো, শুধু শুধু হাসতে তো হবে না। ওমা, তাই তো। বকুল প্রায় ছুটে ভিতরে চলে গেল। পর মুহূর্তে বেরিয়ে এসে বলল, বাবু, হেসেছি বলে রাগ করিসনি তো? বলেই দেরি করলো না, আবার ভেতরে চলে গেল। বাবু অবাক হয়ে তাকালো মোনার দিকে। মোনা বলল, জহির, ওর কি হয়েছে? কিছু হয়নি আপা, ঢং করছে। ঢং করছে মানে? নানান রকমের যন্ত্রণা আপা, এসেছেন যখন সবই শুনবেন। ডাক্তার দেখাচ্ছ? ডাক্তার দেখাবো কি, আমি নিজেও তোর একজন ডাক্তার। নাকি আপনারা তা মনে করেন না? মোনা আর কিছু বলল না, বিস্মিত চোখে জহিরের কঠিন মুখের দিকে তাকিয়ে রইল। জহির অস্বস্তির সঙ্গে বলল, আপা কিছু মনে করবেন না, উল্টাপাল্টা কী সব বলছি। আসলে আমার নিজের মাথার ঠিক নেই। বলবো আপনাকে সব, আজ রাতেই বলবো, শুনলে আপনি নিজেই বুঝবেন। জহির যা বলল তা শুনে মুনা হতবম্ব হয়ে গেল। কাপা গলায় বলল, এসব তুমি কি বলছো? সত্যি বলছি আপা, একটা কথাও মিথ্যা না। বকুল সারা রাত ইচ্ছা করে জেগে থাকে। তার ধারণা, ঘুমোলেই আমি ওর গলা টিপে দম বন্ধ করে মেরে ফেলবো। কদিন ধরে এরকম হচ্ছে, 3 মাসের বেশি। আগে জানাওনি কেন? ইচ্ছা করেনি আপা। তাছাড়া কি? আমার ধারণা পুরো ব্যাপারটা তার সাজানো, আমাকে যন্ত্রণা দেবার একটা চেষ্টা। তোমাকেই বা শুধু শুধু যন্ত্রণা দিতে চাচ্ছে কেন? জানি না আপা, আপনি এসেছেন, এখন দেখুন কিছু করতে পারেন কিনা। ও আজ রাতে আমার সঙ্গে ঘুমুক। কি বলো জহির? নিশ্চয়ই আপা, আপনার বলার দরকার ছিল না, আমি নিজেই পাঠাতাম। মোনার শোবার জায়গা করা হয়েছে দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে। বিশাল ঘর, 3টি বড় বড় জানালায় খুব হাওয়া খেলে। ঘরের ঠিক মাঝখানে বিশাল পালঙ্ক, উঠতে বড় কষ্ট হয়, এমন উঁচু। মোনা হাসতে হাসতে বলল, গড়িয়ে পড়লে তো মাথা ফেটে যাবে রে বকুল। বকুল এই কথায়ও মুখে শাড়ির আঁচল গুজে খুব হাসতে লাগলো। কোনো মতে হাসি থামিয়ে বলল, তুমি যা হাসাতে পারো, হাসতে হাসতে পেট ব্যথা করছে আপা। মোনা প্রসঙ্গটা পাল্টাবার জন্য বলল, বাবু কোথায় শুয়েছে? ওর দুলাভাইয়ের সঙ্গে। আরও ঘর ছিল, একা ঘুমোলে ভয় পায় যদি, সেই জন্য ও বলল ওর সঙ্গে ঘুমোতে। তোর শাশুড়ি, উনি কোথায়? আটপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে গেছেন। ভাটি অঞ্চল। ভাটি অঞ্চলে ওনাদের অনেক জমি আছে, দেখাশোনা করতে গেছেন। ওনাদের জমি বলছিস কেন? বল আমাদের জমি। বকুল হাই তুলে বলল, ওই একই হলো। ঘুম পাচ্ছে নাকি রে? না, রাতে ঘুম হয় না তো। পান খাবে আপা? আমার শাশুড়ির কাছ থেকে আমি পান খাওয়া শিখেছি। আমার শাশুড়ির একটা পানের বাটা আছে, তাতে 18 রকমের মশলা রাখার জায়গা আছে। খুব পানবিলাসী মনে হচ্ছে। খুব পানবিলাসী। জয়পুরি মশলা ছাড়া তিনি পান খেতে পারেন না। জয়পুরি মশলাটা আবার কি? দাঁড়াও, নিয়ে আসছি, খেয়ে দেখো। আনতে হবে না, আমি পান খাই না। আয় আমরা শুয়ে শুয়ে গল্প করি। আমার পান খেতে ইচ্ছে করছে, যাবো আর আসবো। মুখ ভর্তি পান নিয়ে বকুল ঢুকলো। পানের রস উপচে পড়ছে, মুখ হাসি হাসি, হাতে পানের বাটা। নাও আপা, খেয়ে দেখো, অল্প একটু জর্দা দিয়েছি। প্রথমবারের রস ফেলে দিও, তাহলে আর কিছু বুঝতে পারবে না। বকুল পালঙ্কে উঠে এলো। মুনা বলল, মশারি ফেলবি না? মশারি নেই আপা, মশারি লাগবে না। একটু আগে একটা মশা আমার কানে কামড় দিয়েছে, এখনো জ্বলছে। 2-1টা আছে, থাকুক না, ওদেরও তো খেয়ে বাঁচতে হবে,
তাই না আপা? তা তো বটেই। বকুল পানের বাটা নিয়ে বসেছে, গভীর মনোযোগ দিয়ে পান সাজাচ্ছে, কথা বলছে নিজের মনে। মাত্র কয়েক ঘন্টা হয় তুমি এসেছো, তাই না আপা? অথচ এখন আমার মনে হচ্ছে তুমি যেন এই বাড়িতেই থাকো। তোমারও এরকম মনে হচ্ছে না? না, হচ্ছে না। অপরিচিত একটা ঘরে শুয়ে আছে বলেই তো মনে হচ্ছে। তুই মাঝরাতে পান সাজাচ্ছিস কার জন্যে? নিজের জন্যে। আর কার জন্যে? তুমি তো একটু পরেই ঘুমিয়ে পড়বে, আমাকে জেগে থাকতে হবে। জেগে থাকতে হবে কেন? ও তোমাকে কিছু বলেনি? বলেছে, তোর মুখ থেকে আরেকবার শুনতে চাই। আয়, আমার পাশে শুয়ে বল। বকুল সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। মুনা বাতি নিভিয়ে দিল। বাইরে চাঁদ নেই, ঘরের ভেতর অসম্ভব অন্ধকার। ঝিঝি ডাকছে, গ্রাম গ্রাম ভাব। বকুল, কি আপা, তোদের এই জায়গাটা এত অন্ধকার কেন? কাল থেকে ঘরে একটা হারিকেন টারিকেন কিছু রাখিস তো। এখন নিয়ে আসি? না, এখন আনতে হবে না। তোর ঘুম না হওয়ার গল্পটা শুনি। বকুল ফিস ফিস করে বলতে লাগলো, মাস তিনেক আগের কথা আপা। সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছি। দোতলায় একবার পশ্চিমে একটা ঘর আছে, ওই ঘরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। শুনে কি দরজা টুকটুক করে কে যেন টোকা দিচ্ছে। আমি খুবই অবাক। দরজা হাট করে খোলা। টোকা দেবে কে? আমি বললাম, কে ওখানে? কেউ কোনো শব্দ করলো না। তখন শীতের সময়, সূর্য ডুবতেই সব অন্ধকার হয়ে যায়, খুব কুয়াশাও পড়ে। ঘরটা একদম অন্ধকার, আবার মনে হচ্ছে ঘরের ভেতরেও কেমন যেন কুয়াশা। আমার বুকের মধ্যে ধকধক করে উঠল। আমি আবার বললাম, কে? তখন খুব পরিষ্কার গলায় বাবা কথা বললেন, বকুল আমি। কেমন আছিস রে মানিক? আমি ভয়ে থরথর করে কাঁপছি, একটা কথাও বলতে পারছি না। বাবা তখন বললেন, তোকে সাবধান করে দিতে এসেছি রে মা। জহির ছেলেটা তোকে গলা টেপে মেরে ফেলবে, খুব সাবধানে থাকিস। খুব সাবধানে রে মা, খুব সাবধান মা। তারপরের কথা কিছু মনে নেই আপা। অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান হলে দেখি সবাই ভিড় করে আছে। আমার শাশুড়ি আমার মাথায় পানি ঢালছেন। ব্যাপারটা তাদের বলেছিলি? না, কিচ্ছু বলেনি। শুধু ওকে বলেছি, রাতে ঘুমুলে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলবে, এই জন্য ঘুমাই না। আর কিছু বলিসনি তো? না। খুব ভালো করেছিস। এই ঘরে আমার সঙ্গে শুয়েছিস, এখন তো আর ভয় নেই। এখন ঘুমো। না ঘুমিয়ে ঘুমিয়ে আমার অভ্যাস হয়ে গেছে, তুমি ঘুমাও। বলতে বলতে বকুল গভীর ঘুমে তলিয়ে গেল। জেগে রইল মোনা। সারা রাত এক পলকের জন্য ঘুম এলো না। বিশাল ঘরের বিশাল পালঙ্কে শুয়ে তার গা ছমছম করতে লাগলো। মোনা 2 দিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিল, থাকলো 7 দিন। বকুলের শাশুড়ির জন্য অপেক্ষা করতে গিয়েই দেরি। কথা ছিল উনি আটপাড়া থেকে ফিরলে মোনা ঢাকায় রওনা হবে। উনি ফিরলেন না। এই 7 দিনে বকুল পুরোপুরি স্বাভাবিক। রাতে ঘুমোতে আসে মোনার সঙ্গে। খানিকক্ষণ গল্প করে গভীর নিদ্রায় তলিয়ে যায়। মোনা বলল, তোর অসুখ আমাকে ধরেছে, তুই ঘুমোচ্ছিস আর আমি জেগে আছি। বিশ্রী অবস্থা। বকুলের শরীর একটু ভালো হয়েছে। সবসময় দিশেহারার যে ভাব তার চোখে মুখে লেগে থাকতো তা নেই। জহিরের ধারণা এটা একটা সাময়িক ব্যাপার। মোনা চলে গেলেই বকুল আগের অবস্থায় ফিরে যাবে। এই সন্দেহ মোনার কাছেও অমূলক মনে হয় না। ঢাকায় রওনা হবার আগের দিন মোনা জহিরকে বলল, ওকে আমি সঙ্গে করে নিয়ে যাই। জহির আমার সঙ্গে কিছুদিন থাকুক, আমি ভালো ভালো ডাক্তারদের সঙ্গে কথা বলবো, তুমি নিজেও চলো। জহির গম্ভীর হয়ে বলল, বাড়িঘর ছেড়ে আমার পক্ষে যাওয়া তো সম্ভব না আপা। মা নেই, এত বড় বাড়ি। নেত্রকোনা কোর্টের জমিজমা নিয়ে বেশ কয়েকটা মামলা চলছে, 2 দিন পর পর হিয়ারিং হয়। বেশ তো, তুমি কিছুদিন কষ্ট করে থাকো, আমি বকুলকে নিয়ে যাই। আমার মনে হয় এত বড় বাড়িতে একা একা থেকে তার এই ঝামেলাটা হয়েছে। আপনার কাছে গেলেও তো সে একা একাই থাকবে। আপনি যাবেন চাকরিতে, বাবু স্কুলে। আমি মাসখানেকের ছুটি নেব, আমার ছুটি পাওনা আছে। বকুল কি যেতে চাচ্ছে আপনার সঙ্গে? না, সে কিছু বলেনি, আমিই বলছি। মা ফিরে আসুক, তারপর মার সঙ্গে কথা বলে দেখি। তবে মা রাজি হবেন না। রাজি হবেন না কেন? আপনি একা থাকেন, পুরুষ কেউ নেই, একটা কোনো ঝামেলা যদি হয়। ওনার কিছু বলেনি, বাবুকে রেখে ঢাকায় রওনা হয়েছে। সে ভেবেছিল বিদায়ের সময় বকুল খুব হইচই করবে, তেমন কিছু হলো না। বকুল শুকনো মুখে মোনার সুটকেস গুছিয়ে দিল। টিফিন বক্সে খাবার, পানির বোতল। মোনা বলল, যাবার আগে তোকে কয়েকটি কথা বলে যায় বকুল, খুব মন দিয়ে শোন। বকুল ক্লান্ত গলায় বলল, তোমাকে কিছু বলতে হবে না আপা, তুমি আমার কথা ভেবে মন খারাপ করো না। আমার যা হবার হবে, তোর কিছুই হবে না, ভালো থাকবি, সুখে থাকবি। সুখেই তো আছি, খারাপ আছি নাকি? এত বড় বাড়িতে রানীর মতো থাকি, এদের লাখ লাখ টাকা আপা। আমার শাশুড়ির গয়না যা আছে দেখলে তোমার মাথা ঘুরে যাবে।
শাশুড়ি থাকলে তোমাকে দেখিয়ে দিতাম। সিন্ধুকের চাবি তার কাছে, কাজেই দেখতে পেলে না। গয়না দেখার শখ আমার নেই। বকুল, আমি কি বলছি মন দিয়ে শোন। বস আমার পাশে। বকুল বসলো। মোনা তার পিঠে হাত রাখলো, শান্ত স্বরে বলল, তুই যা দেখছিলি তা স্বপ্ন ছাড়া কিছুই না। আমরা স্বপ্ন দেখি না? দেখি, ভয়াবহ দুঃস্বপ্ন দেখি। সেটা ছিল একটা দুঃস্বপ্ন। স্বপ্নটাই তোর কাছে সত্যি বলে মনে হয়েছে। বকুল কিছু বলল না, ছোট্ট নিঃশ্বাস ফেলল। মোনা মৃদু গলায় বলল, একটা স্বপ্নকে যদি কেউ দিনের পর দিন সত্যি ভাবে, তাহলে সেটা তার কাছে সত্যি হয়ে যায়। তোর বেলায় তাই হয়েছে, বুঝতে পারছিস? পারছি আপা। জহির ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে। তোর সমস্যা তো সে বুঝবে। যে সমস্যাটা তোর হয়েছে তুই একা তার সমাধান করতে পারছিস না, কাজেই জহিরের সাহায্য তোকে নিতে হবে। দুজন মিলে সমস্যার সমাধান করবি। আচ্ছা, করব। মনে থাকবে তো? থাকবে। তোর শাশুড়ি এলে তাকে বলে ঢাকায় চলে আসবি, কিছুদিন থাকবি আমার কাছে। উনি রাজি হবেন না? রাজি হবেন। আমি তাকে গুছিয়ে একটা চিঠি লিখেছি, চিঠিটা তোর কাছে দিয়ে যাব। তুই তোর শাশুড়িকে দিবি, মনে থাকবে? থাকবে। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। লক্ষ্মী মেয়ে হয়ে তো থাকে। বকুল মোনাকে ট্রেনে দেবার জন্য স্টেশনে গেল না। কাউকে চলে যেতে দেখলে তার খুব খারাপ লাগে। এমনকি মোনা যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখনও সে সামনে পড়ল না, একা একা পুকুর পাড়ে বসে রইল। রাতে খুব সহজ ভঙ্গিতে জহিরের সঙ্গে ঘুমোতে এলো। খাটে এসে বসল, মুখ ভর্তি পান। জহির মামলার দলিলপত্র দেখছিল। সে ফাইল বেঁধে ফেলল। কাল একটা হিয়ারিং আছে, কিন্তু এখন সেই সব নিয়ে মাথা ঘামাতে ইচ্ছা করছে না। সে সহজ গলায় বলল, একটা পান খাওয়াও তো বকুল। জর্দা দিও না। বকুল পান সাজাতে বসলো। আপা চলে যাওয়াতে খুব মন খারাপ? আরও কিছুদিন রেখে দিতে পারলে ভালো হতো। অফিস আছে, আমি আর জোর করলাম না। তাছাড়া এখানে তার ভালোও লাগছিল না। বড় শহরে বেশি দিন থাকলে এরকম হয়, অন্য কোথাও থাকতে ভালো লাগে না। এটাকে বলে কন্ডিশনিং। বকুল হাই তুলল। জহির বলল, ঘুম পাচ্ছে নাকি? পাচ্ছে। খুবই ভালো কথা, শুয়ে ঘুমিয়ে পড়ো। তার আগে একটা কাজ করো, ওষুধ খেয়ে নাও। কি ওষুধ? মাইল্ড একটা ঘুমের ওষুধ। বকুল বিনা বাক্য পেয়ে ওষুধ খেয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। জহির বলল, মা এলে তোমাকে ঢাকায় নিয়ে যাব, দুজন বেশ কিছুদিন কাটিয়ে আসবো। আমি নিজেও হাঁপিয়ে উঠেছি। মামলা মোকদ্দমা জমিজমা এসব আর ভালো লাগে না, কুৎসিত ব্যাপার। বকুল জবাব দিল না। ঘুমিয়ে পড়েছ নাকি? বকুল সাড়া দিল না। জহির অবাক হয়ে লক্ষ্য করল বকুল সত্যি সত্যি ঘুমোচ্ছে, বড় বড় করে নিঃশ্বাস ফেলছে, ঠোঁট কাঁপছে। গাঢ় ঘুমের লক্ষণ। জহির বাতি নিভিয়ে কাগজপত্র নিয়ে পাশের ঘরে চলে গেল। কাগজপত্রগুলি ভালো রকম দেখে রাখা উচিত। দাগ নম্বরে কী সব উলটপালট আছে নাকি? কিছুই তার মাথায় ঢুকছে না। অনুকূল মুহুরীকে আসতে বলেছিল, সে আসেনি। লোক পাঠিয়ে আরেকবার ডাকবে না, সে নিজেই যাবে। রাত খুব হয়নি, 10:35। যাওয়াই উচিত। দাগ নম্বর, পর্চা ফোরচা কিছুই মাথায় ঢুকছে না। বকুল ঘুমোচ্ছে, ঘুমুক, এটাও একটা শুভ লক্ষণ। জহির বাড়ি ছেড়ে বেরোবার প্রায় সঙ্গে সঙ্গে বকুল উঠে বসল। ঘর অন্ধকার। বারান্দায় 40 পাওয়ারের একটা বাতি জ্বলছে, তার খানিকটা আলো পর্দার ফাঁকে ঘরে এসেছে। দরজা ভেজান। খুট করে দরজার উপাসে শব্দ হলো। বকুল ভয় পাওয়া গলায় বলল, কে? কেউ উত্তর দিল না, কিন্তু মনে হচ্ছে কে যেন খুব সাবধানে দরজা খোলার চেষ্টা করছে। ক্যাচ ক্যাচ করে একটু শব্দ হচ্ছে, আবার থেমে যাচ্ছে। বকুল বলল, কে কে? দরজার ওপাশ থেকে নিঃশ্বাস ফেলার শব্দ হলো। সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। বাবা ঘরে ঢুকলে ভক করে খানিকটা সিগারেটের গন্ধ নাকে লাগে। অবিকল সেরকম। নিঃশ্বাস ফেলার শব্দ বকুলের চেনা। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে? কে ওখানে? খুব নিচু স্বরে জবাব এলো, প্রায় অস্পষ্ট, কিন্তু বকুলের শুনতে কোনো ভুল হলো না। কেমন আছিস রে মা? ভালো আছি বাবা। তুই এমন রোগা হয়ে গেছিস কেন? আমার ঘুম হয় না, জেগে থাকি। সেটাই তো ভালো, ঘুমোলেই সর্বনাশ হবে রে মা। গলা চেপে ধরবে, বলেছিলাম না? তারপরেও ঘুমিয়ে পড়লি? তুই এত বোকা কেন? তুমি চলে যাও বাবা, আমার ভয় লাগছে। আমাকে ভয় কিসের রে বোকা মেয়ে? যাকে ভয় পাওয়ার তাকে ভয় পাবি। দরজায় আবার ক্যাচক্যাচ শব্দ হচ্ছে। দরজা খুলেও যাচ্ছে। ওই তো দেখা যাচ্ছে পর্দার ওপাশে চাদর গায়ে রোগা একজন মানুষ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটা হাত রেখেছে পর্দায়, যেন এক্ষুনি পর্দা ঠেলে সে ভিতরে ঢুকবে। বকুল কাতর গলায় বলল, আমার বড় ভয় লাগছে বাবা, তোমার পায়ে পড়ে ভেতরে এসো না, বড় ভয় লাগছে। জহির রাত 12টার দিকে ঘরে ফিরে দেখে বকুলের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে।
সে হাত পা ছুটছে, পুরোপুরি হিস্টেরিয়ার লক্ষণ। ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়াতে হলো। সারা রাত তার পাশে জহির এবং বাবু বসে রইল। জহির কয়েকবারই বলল, তুমি ঘুমিয়ে পড়ো বাবু, আমি তো জেগেই আছি। বাবু নড়ল না। সে খুব ভয় পেয়েছে, মাঝে মাঝে অল্প অল্প কাঁপছে। জহির বলল, বকুলকে কিছুদিনের জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়াই ভালো। কি বলো বাবু? বাবু তারও জবাব দিল না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বাকের নেত্রকোনা কোর্ট স্টেশনে নেমেছে ভোর 8টায়। তার সঙ্গে একটা হ্যান্ডব্যাগ, হাতে চিত্রালী পত্রিকা। ময়মনসিংহ রেলওয়ে বুক স্টলে মাসুদ রানা 21 নম্বর কিনেছিল। পড়াও হয়েছে 40 পৃষ্ঠা পর্যন্ত। নামার সময় বইটা ভুলে ফেলে আসায় তার মেজাজ খুবই খারাপ। একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় এসে বইটা হারিয়ে গেল। মাসুদ রানা একজন সুন্দর স্প্যানিশ তরুণের ঘরে ঢুকেছে। সেই তরুণের কাপড় চোপড় ঠিকঠাক নেই, মাখনের মতো শরীরের প্রায় সবটাই দেখা যাচ্ছে। তরুণী মাসুদ রানাকে দেখে হেসে বলল, তারপর রানা আবার দেখা হলো। বলতে বলতে এক ঝটকায় বের করেছে লুগার 59 পিস্তল। মাসুদ রানা নির্বিকার। সিগারেট ধরাতে ধরাতে সে বলল, এমন সুন্দর হাতে অস্ত্র মানায় না, ওটা ফেলে দাও। তরুণের তীব্র স্বরে বলল, নিশ্চয়ই ফেলবো, কিন্তু তার আগে তপ্ত দুটি শীষের টুকরো তোমার মগজে ঢুকিয়ে দেব। এইরকম একটা জায়গায় এসে বই ফেলে ট্রেন থেকে নেমে যাওয়ার কোনো মানে হয়? বাকের বিরস মুখে সানগ্লাস চোখে দিল। সানগ্লাসটা সে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কিনেছে। রাতের বেলায় কেনা বলে দেখে শুনে কেনা যায়নি। এখন দেখা যাচ্ছে দুই চোখে দুই রকম রং, একটা হালকা সবুজ আর একটা গাঢ় নীল। ঢাকায় ফিরে টান দিয়ে ওই হারামজাদার কান ছিঁড়ে ফেলতে হবে। বাকেরের মুখে খোঁচা খোঁচা দাড়ি। এই অবস্থায় বকুলের শ্বশুরবাড়ি ওঠার কোনো মানে হয় না। বাড়ি খুঁজে বের করতে কতক্ষণ লাগবে কে জানে। সারাদিন লেগে যাবে বলেই বাকেরের ধারণা। ঠিকানা ছাড়া হুট করে রওনা হওয়াটা বোকামি হয়েছে, বিরাট বোকামি। বাকের শেভ করার জন্য নাপিতের দোকানে ঢুকলো। খিদেও লেগেছে। নাস্তা শেষ করে সারাদিনের চুক্তিতে একটা রিক্সা ঠিক করতে হবে। এখানে উপস্থিত হবার অজুহাত হিসেবে সুন্দর একটা গল্পও বানাতে হবে। এলেবেলে কিছু বলে মোনার কাছ থেকে পার পাওয়া যাবে না, ধরে ফেলবে। দারুণ ইন্টেলিজেন্ট মেয়ে, ঠান্ডা মাথায় ভাবা দরকার। ঠান্ডা মাথা করা যাচ্ছে না। বইটা হারানোর পর থেকে মাথা গরম হয়ে আছে। আজ বুধবার। বুধবার দিনটাই বাকেরের জন্য খারাপ। নাপিত শেভ করতে গিয়ে খুচ করে গাল কেটে ফেললো। রক্ত পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। পাশের লোকের সঙ্গে খুচরা আলাপ জমিয়েছে। আলাপের বিষয় হচ্ছে পেঁয়াজের শের 20 টাকা। এত দামে পেঁয়াজ এর আগে কখনো বিকায়নি। নাপিত মাথা নেড়ে সুর করে বলছে, বুঝলাম ইয়া ভাই, সোনার দামে পেঁয়াজ বিকায়। হুনছো কোনোদিন 20 টাকার পেঁয়াজ? বাকের গলার স্বর যথাসম্ভব সংযত করে বলল, এই যে দাড়িওয়ালা ভাই, গাল কেটে তো রক্তারক্তি করেছেন, তার উপর খেজুর আলাপ জুড়েছেন। আর একটা কথা যদি বলেন, যে খুর দিয়ে গাল কেটেছেন সে খুর দিয়ে পেট ফাঁসাই দিব। হতভম্ব নাপিত বলল, কি কন আপনি? একেবারে খাঁটি কথা বলি, মুখ দিয়ে আর যেন শব্দ বের না হয়। যদি হয় জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলবো। মনের রাগ খানিকটা বের হয়ে যাওয়ায় বাকের একটু আরাম পেল। গাল কাটার দুঃখটাও বেশ কমে গেল। প্রচণ্ড একটা চর বসিয়ে দিতে পারলে আরও কমতো। তবে নতুন জায়গা, হাব ভাব না বুঝে কিছু করা ঠিক না। বাকের চা নাস্তা খেয়ে বাড়ি খোঁজার কাজে নামলো। বুড়ো কিন্তু গায়ে শক্তি আছে এমন একজন রিক্সাওয়ালা বের করলো। ঠিকানা জানা নাই, এমন একটা বাসা খুঁজে বের করবে। 50 টাকা চুক্তি, সারাদিন লাগলে সারাদিন ঘুরবে। খাওয়ার খরচ আমার। এই নাও টাকা, নগদান দিয়ে কারবার ভালো। বিরাট বড় বাড়ি। সেই বাড়ির ছেলে ডাক্তার, বিয়ে করেছে ঢাকায়। স্ত্রীর নাম বকুল। ডাক্তার ছেলে নাম জহির। আল্লাহর নাম নিয়ে শুরু করো। বুড়ো রিক্সাওয়ালা হ্যাঁ না কিছু বলল না। উল্কার বেগে খানিকক্ষণ রিক্সা চালিয়ে বলল, নামেন, এই বাড়ি। বলো কি তুমি, এই বাড়ি? উকিল স্যারের বাড়ি। ছেলে ডাক্তার, নাম জহির। বলো কি, জেনে শুনে 50 টাকা নিলে? জোর করে নেই নাই মিয়া ভাই, আপনি দিছেন। বলার কিছুই নেই, কিন্তু বাকেরের গা জ্বালা করছে। আজ বুধবার, এই জাতীয় কাণ্ড যে ঘটবে তা সে জানত। নেত্রকোনা শহরের সমস্ত রিক্সাওয়ালার উপর তার মেজাজ খারাপ হয়ে গেল। আবার দাঁত বের করে হাসছে। খবরদার, নো লাফিং, বিদায়ী হয়ে যাও, বিদায়। বাকের কল্পনাও করেনি কি প্রচণ্ড সমাদর তার জন্য অপেক্ষা করছে। সে কে? কেউ না, বলতে গেলে একজন রাস্তার ছেলে, জেল হাজত খাটা লোক। এই বাড়ির সাথে তার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই। আপদে বিপদে ছুটে এসেছে। সে তো সবখানেই যায়, তাতে কি? তবুও সে যখন সংকুচিত ভঙ্গিতে বাড়ির উঠোনে এসে দাঁড়ালো এবং বিশাল বাড়ি দেখে খানিকটা ঘাবড়েও গেল, ঠিক তখন দোতলা থেকে বকুল তীক্ষ্ণ সুরে চেঁচালো, কে? বাকের ভাই না?
পর মুহূর্তেই ছুটতে ছুটতে সিঁড়ি ভেঙে নিচে এলো। বিস্মিত গলায় বলল, ওমা, কি আশ্চর্য! সত্যি তো বাকের ভাই। আপনি কোত্থেকে? কাজে যাচ্ছিলাম, পথে পড়ল নেত্রকোনা। ভাবলাম, ইস, আর 2 দিন আগে এলে মুনাপার সঙ্গে দেখা হয়ে যেত। মুনাপা পরশু সকালেও ছিল। বাকেরের মনটা খারাপ হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, মুনা এখানে ছিল? বলিস কি? জানতাম না তো। তোর এই অবস্থা কেন? স্কেলিটন হয়ে গেছিস। কঙ্কাল বুঝলি? কঙ্কাল। আমার ঘুম হয় না বাকের ভাই। ঘুম হবে না কেন? কি কথাবার্তা বলছিস? স্লিপ না হবার কি আছে? বিছানায় শুলেই স্লিপ অটোমেটিক চলে আসে। জহির বাসায় ছিল না। বকুল বাবুকে পাঠালো খোঁজ নিয়ে আসতে। জহির বিরাট এক কাতল মাছ কিনে আনলো। দুপুরে তার পাতে প্রকাণ্ড মাছের মাথা দেওয়া হলো। গরম ভাত ঠান্ডা করার জন্য পাখা নিয়ে বসলো বকুল। এত আগ্রহে, এত যত্নে কেউ কোনোদিন তাকে খাওয়ায়নি। কেন তাকে এত যত্ন করবে? সে কেউ না, রাস্তার ছেলে, হাজত খাটা লোক। বাকেরের চোখে পানি এসে গেল। সে ধরা গলায় বলল, তোরা নেত্রকোনার লোক এত ঝাল খাস? আশ্চর্য, ঝালের চোটে চোখে পানি এসে গেছে। এর মধ্যে আবার মরিচে কামড় পড়ে গেছে। বকুল লজ্জিত গলায় বলল, বাকের ভাই, একটু দেখে খান। এর সঙ্গে একটু ডাল নিন, ঝাল কম লাগবে। রান্না কেমন হয়েছে বাকের ভাই? উত্তম হয়েছে, অতি উত্তম। আমি রেঁধেছি। ভালো হয়েছে, খুবই ভালো, নাম্বার 1 হয়েছে। বাকেরের চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি তার প্লেটে পড়ে গেল। ভাগ্যিস কেউ দেখতে পেল না। রাতে কি খাবেন বাকের ভাই? যা খেতে চান বলুন, রাঁধবো। পাগল হয়ে গেলি নাকি? বিকেলে ট্রেন ধরবো মেলা কাজ ঢাকায়। আপনার কি কাজ আমার জানা আছে। যখন যেতে দেব তখন যাবেন, তার আগে না। বকুল বড় একটা মাছের পেটি পাতে তুলে দিল। বাকেরের চোখ আবার ভিজে উঠছে। মমতা পেয়ে তার অভ্যাস নেই। অল্পতেই সে কাতর হয়ে পড়ে, মন হু হু করে। বাকের বাড়িঘর দেখে মুগ্ধ, জহিরের ব্যবহারে মুগ্ধ, বকুলের ভালোবাসায় মুগ্ধ, বাড়ির পিছনের বাঁধানো পুকুরের সাইজ দেখে মুগ্ধ। দুপুরে তার ঘুমিয়ে অভ্যাস নেই। ছিপ ফেলে সারা দুপুর পুকুর ঘাটে বসে রইল। সঙ্গে বাবু। কেমন ঘাই দিচ্ছে দেখেছিস? মাছে পুকুর ভর্তি, চার বানিয়ে ফেলতে হবে। চার কি করে বানায় জানেন? মেথি ফেতেই কী সব দিতে হয় দেখি। আগামীকাল জোগাড় যন্ত্র করে ছিপ ফেলবো। মাছ মারা সহজ ব্যাপার না বুঝলি, খুবই শক্ত, খুবই হার্ড কাজ, ভেরি হার্ড। আজ বুধবার, মাছ ধরা পড়ার কথা নয়, কিন্তু কি আশ্চর্য, সন্ধ্যার আগে আগে 150 ওজনের একটা মৃগেল মাছ ধরা পড়ল। বাকের আবেগজড়িত গলায় বলল, নেত্রকোনা জায়গাটা খুব ভালো বুঝলি বাবু, অসাধারণ একটা জায়গা, বাংলাদেশের মধ্যে 1 নম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নো ডাউট। খুব ভালো জায়গায় বকুলের বিয়ে হয়েছে, খুবই ভালো জায়গা, গুড প্লেস। বাকেরের প্রতি বকুলের উৎসাহের বাড়াবাড়ি জহিরের ভালো লাগছে না। সে যা হইচই করছে তাতে যে কেউ বিরক্ত হবে। রাতে পোলাওর ব্যবস্থা হয়েছে, মুরগি জবাই করা হয়েছে, অথচ দুপুরের মাছের প্রায় সবটাই আছে। এই সমস্তই হচ্ছে অসুস্থতার লক্ষণ, অথচ অসুস্থতার কোনো ভিত্তি নেই। এবং অসুখটা এমন যে কারোর সঙ্গে আলাপও করা যায় না। গত 2 রাত ধরে বকুল আলাদা শুচ্ছে। আলাদা মানে আলাদা ঘর। সন্ধ্যা হতেই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ঘুমায় না, জেগে থাকে। যতবার জহির নিজের ঘর থেকে বের হয় ততবারই বকুল তীক্ষ্ণ কণ্ঠে বলে, কে কে? আমি। ভয় নেই। ও আচ্ছা। বাতি নিভিয়ে শুয়ে পড়ো বকুল। আচ্ছা। বাতি নিভে যায়, কিন্তু বকুল ঘুমায় না, জেগে বসে থাকে। এই যন্ত্রণার কোনো মানে হয়? যতই সময় যাচ্ছে অবস্থা ততই খারাপ হচ্ছে। কিছুদিন পর হয়তো কাউকে চিনতে পারবে না। মুনা আপার সঙ্গে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়াই উচিত ছিল। জহির নিজে যেতে পারছে না। মামলা মোকদ্দমায় অস্থির হওয়ার জোগাড়। জহির কি করবে ভেবে পেল না। বাকের 5 দিন কাটিয়ে দিল। এই 5 দিন সে যে সমস্ত কাজকর্ম করলো তার মধ্যে আছে পুকুরের কচুরিপানা পরিষ্কার, বাড়ির পেছনের জঙ্গল পরিষ্কার, 2টি সাপ মারা। সন্ধ্যাগুলিও বাকেরের খুব ভালো কাটছিল। বাড়ির কাছেই যুব নাট্য দলের অফিস। সেখানে পথের সন্ধান নাটকের রিহার্সাল হয়। বাকের গত 4 রাত ধরে রিহার্সালে উপস্থিত। যুব নাট্য দলের লোকজন ঢাকার এই মানুষটির গভীর আগ্রহে খুবই খুশি। নাট্যকারের বয়স অল্প, সে নিজেও বাকেরকে খুব খাতির করে। যাওয়া মাত্র চেয়ে চেয়ে বলে, বাকের ভাইকে চা দাও বিনা দুধে। নাটকে হাস্যরসাত্মক অংশগুলি বাকেরের খুবই পছন্দ। যতবারই হাসির অংশগুলি হয় বাকের ঘর ফাটিয়ে হাসে। নাট্যকার এবং নাটকের লোকজন তাতে বড়ই উৎসাহিত হয়। বাকেরের ধারণা এটা একটা অসাধারণ নাটক।
এবং ঢাকার কোনো নাটকের দল এদের ধারে কাছেও যেতে পারবে না। বাকেরের ইচ্ছে হচ্ছে 1 মাস পর যখন নাটক হবে তখন সে উপস্থিত থাকে। সে তার ইচ্ছা ব্যক্তও করেছে। নাট্যকার অত্যন্ত অবাক হয়ে বলেছে, কি বলেন বাকের ভাই, আপনাকে ছাড়া নাটক হবে নাকি? আপনাকে ঢাকা থেকে ধরে নিয়ে আসবো না? ভেবেছেন কি আমাদের? তাদের আন্তরিকতায় বাকেরের মনটা অন্যরকম হয়ে যায়, বড় উদাস লাগে। বাকেরের আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু থাকতে পারল না। ঢাকায় চলে আসতে হলো, কারণ বকুলের অবস্থা খুব খারাপ। তাকে ঢাকায় নিয়ে যাওয়া দরকার। জহির যেতে পারছে না, তার মামলার তারিখ পড়েছে। বকুলের যে বিরাট একটা অসুখ, এটা বাকের বুঝতেই পারেনি। তার ধারণা ঠিকমতো খাওয়া দাওয়া না করায় এই হাল হয়েছে। ট্রেনে ওঠার পর বকুল যখন ফিসফিস করে বলল, আপনি আসায় জীবনটা রক্ষা হয়েছে, বাকের অবাক হয়ে বলল, কি বলছিস তুই? সত্যি বলছি, আমাকে মেরে ফেলতো। কে মেরে ফেলতো? জহির। তুই পাগল হয়ে গেলি নাকি? পাগল হব কেন, সত্যি কথা বলছি। ও আমাকে গলা টিপে মেরে ফেলতে চায়। চুপ করে থাক, নয়তো চর দিয়ে চাপার দাঁত ফেলে দেব। বকুল চুপ করে গেল এবং কিছুক্ষণের মধ্যে জানালার মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাকেরের দুশ্চিন্তার সীমা রইল না। ভালোই ভালোই ঢাকা পৌঁছতে পারলে হয়। ঢাকায় পৌঁছে দেরি করা যাবে না, ডাক্তারের কাছে ছুটাছুটি শুরু করতে হবে। মুনা একা কদিক সামলাবে? ভাগ্যিস সে সময় মতো ছাড়া পেয়েছিল। এখনও হাজতে থাকলে তো বিরাট প্রবলেম হয়ে যেত। বাকেরের জন্য ট্রেনে কেউ কোনো সাড়া শব্দ করতে পারল না। কেউ সামান্য কথা বললেও বাকের চেঁচিয়ে ওঠে, মরণাপন্ন রুগী নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? মা বোন তো আপনাদেরও আছে, রোগশোক তো আপনাদেরও হয়, নাকি হয় না? এই প্রচণ্ড ভিড়েও সে বেঞ্চ খালি করে বকুলকে শুইয়ে দিল এবং সারা পথ একটা খবরের কাগজ দিয়ে বকুলকে হাওয়া করলো। একজন বুড়ো মতো যাত্রী একবার জিজ্ঞাসা করলো, ওনার কি হয়েছে? বাকের বিরক্ত মুখে বলল, তা দিয়ে আপনার কোনো দরকার আছে? বুড়ো চুপ করে গেল। ঢাকায় পৌঁছে বকুল পুরোপুরি সুস্থ, যেন তার কিছুই হয়নি। মোনার ক্ষীণ সন্দেহ হলো অসুখের ব্যাপারটা পুরোপুরি বানানো, বকুলের একটা চমৎকার অজুহাত। বাকেরের অবশ্যই খুব সুবিধা হয়েছে, দিনের মধ্যে 3-4বার আসছে। রোগীর খোঁজ নিতে এলাম মোনা, অবস্থা কেমন? মোনা বিরক্ত হয়ে একবার ঝাঁঝিয়ে ওঠে, আপনি বড় ঝামেলা করেন বাকের ভাই। সকালবেলা তো একবার দেখে গেলেন বকুল সুস্থ, এই 3 ঘন্টার মধ্যে আবার কি হবে? তবু একটু খোঁজ নেওয়া, মনের মধ্যে একটা টেনশন থাকে। টেনশনের কিছু নেই বাকের ভাই, যদি কিছু হয় আপনাকে খবর দেব, দয়া করে বিরক্ত করে মারবেন না। আমি বিরক্ত করি কেন? আপনি নিজে বুঝেন না? আচ্ছা, আর করব না। মুখ কালো করে বাকের চলে যায়। মনটা অসম্ভব খারাপ। জলিল মিয়া স্টলে 3 কাপ চা খেয়ে ফেলে, মনস্থির করে ফেলে আর না, কি দরকার, যাদের ব্যাপার তারা বুঝবে। তবু সন্ধ্যার পর মনে হয় খোঁজ নেওয়া বিশেষ প্রয়োজন। 2টা মেয়ে মানুষ একা একা থাকে, কত রকম সমস্যা হতে পারে। সন্ধ্যার পর দরজায় টোকা দেয়। মোনা গম্ভীর মুখে দরজা খোলে। বাকেরকে দেখেও কিছু বলে না। দরজা টরজা ভালো করে বন্ধ করে ঘুমোবে, চুরি হচ্ছে, দেশে বাস করা মুশকিল। রাগ করতে গিয়েও মোনা রাগ করতে পারে না, হেসে ফেলে। বাকের বিস্মিত হয়ে বলে, হাসো কেন? কেন হাসি তা বোঝার ক্ষমতা আপনার নেই বাকের ভাই। ভূষণ, চা খাবেন? খাবো। মোনা চা বানাতে যায়। বাকের বসে থাকে, তার বড় ভালো লাগে।